প্রয়াগরাজ, যেখানে প্রতি ১২ বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হয়। কিন্তু এই মেলা শুধু প্রয়াগরাজেই নয়, তার সাথে আরও ৩টি জায়গায় হয়: নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার আর আমাদের প্রয়াগরাজ। কিন্তু ভারতবর্ষে কেন এই মেলা আয়োজন করা হয়, অন্য কোথাও কেন আয়োজন করা হয় না, সেই সব রহস্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব এই প্রয়াগরাজ কেন এত বিখ্যাত, কি আছে এখানে, সব কিছু। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে দিই, 2025 সালে যে কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে তাকে মহাকুম্ভ কেন বলা হচ্ছে। প্রতি 4 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়, তাকে অর্ধ কুম্ভ মেলা বলে। এই 4 বছর ধরে মোট 3টি হলে তাকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা, মানে 12 বছর পর। আর 12 বছর পর এরম 12টা বছর হলে হয় সেটা মহাকুম্ভ মেলা, যেটা এই বছর 2025 সালে 144 বছর পর আয়োজন করা হয়েছে। তার জন্য এই কুম্ভ মেলা এত বিখ্যাত। পুরো পৃথিবী থেকে লোক আসছে আমাদের কুম্ভ মেলায় স্নান করার উদ্দেশ্যে। এই উৎসব কিন্তু যে যার জীবনে কেবলমাত্র একবারই দর্শন করতে পারে। হয়তো কেউ পারেই না দর্শন করতে, কারণ 144 বছর পর যেহেতু হচ্ছে। কিন্তু আমরা পেয়েছি সেই সুযোগ। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি যেতে পারলাম না। কিন্তু তোমাদের সাথে কুম্ভ মেলার গল্প যেটুকু আমি জানি সেটুকু শেয়ার তো করতেই পারি। কিন্তু কুম্ভ মেলার গল্প শুরু করার আগে এটা বলি, প্রয়াগরাজ কেন এত বিখ্যাত। এই প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে। এখন সরস্বতী নদী আর সেভাবে দেখা যায় না, কিন্তু গঙ্গা আর যমুনা নদী খুব সুন্দরভাবে মিলিত হয়েছে এখানে, সেটা তো সম্পূর্ণভাবে দেখা যায়। প্রয়াগরাজে এসে গঙ্গা আর যমুনা নদীর জয়ধ্বনি দেওয়া হবে না, সেটা তো হতে পারে না। চলে শুনে নিই। भगवान की जय। लपलपले माता पिता की जय। लपलपले गुरु महाराज की जय। प्रयागराज महाराज की जय। এবার শুরু করি কুম্ভ মেলার গল্প। এই গল্পের শুরু হয় ঋষি কাশ্যপ মুনির সময় থেকে। ঋষি কাশ্যপ মুনি 2 পত্নী ছিল, কদ্রু আর বিনিতা। কদ্রু একদিন কাশ্যপ মুনির কাছে গিয়ে তার শতপুত্রের জন্মই হওয়ার বর প্রার্থনা করে। তখনই কাশ্যপ মুনি তাকে বর প্রদান করে দেয়। এরপরে কদ্রুর 100টা ডিম হয়। তা দেখে বিনিতারও মা হওয়ার ইচ্ছা হয়, আর তাই জন্য সে কাশ্যপ মুনির কাছে গিয়ে বর প্রার্থনা করে যে তার কদ্রুর মতো অত সন্তান চাই না, কিন্তু যে কটা সন্তান হবে তারা যেন খুবই শক্তিশালী হয়। তাই জন্য কাশ্যপ মুনিও তাকে আশীর্বাদ দিয়ে দেয়। তারপর বিনিতারও 2টো বড় বড় ডিম হয়, সেটা দেখে বিনিতা খুবই খুশি হয়ে যায়। কিন্তু বহু দিন অপেক্ষা করার পরও সেই ডিম থেকে বাচ্চা বেরোচ্ছিলই না। তাই বিনিতা আর ধৈর্য রাখতে না পেরে একটা ডিম ফাটিয়ে ফেলে, আর সেখান থেকে একটা অসম্পূর্ণ মানুষ বেরোয়, যার উপরের অংশ তো সুগঠিত, কিন্তু নিচের অংশটা অসম্পূর্ণ। সে রাগ করে তার মাকে বলল, মা, এটা তুমি কি করলে? আমার সাথে যা করেছো করেছো, আরেকটা ডিমের সাথে যেন এরম করো না। সেই বলে সে উড়ে গেল। আজ সে সূর্যদেবের সারথি অরুণ। কিছুদিন পর আরেকটা ডিম ফেটে বাচ্চা বেরোলো। তার মধ্যে থেকে যে বেরোলো তার মুখটা তো পুরো পাখির মতো, আর 2টো ডানাও আছে, কিন্তু শরীরটা পুরো মানুষের মতো ছিল। কিন্তু ততদিনে বিনিতা কদ্রুর সম্পূর্ণ দাসীতে পরিণত হয়েছে, আর কদ্রুর ডিমগুলো থেকে শত সাপের জন্ম হয়েছিল। তাই গরুর কদ্রুর কাছে গিয়ে তার মায়ের মুক্তির জন্য প্রার্থনা করে। কদ্রু বলে যদি সে স্বর্গ থেকে অমৃত কলস তার পুত্রদের জন্য এনে দেয়, তবেই সে বিনিতাকে মুক্তি দেবে। সেই শুনেই গরুর অমৃত কলস আনার জন্য রওনা দেয়। তারপর সে অমৃত কলস চুরি করে নেয়। সেই কথা বিষ্ণুদেব জানতে পেরে যায়। কিন্তু বিষ্ণুদেব গরুদেবকে প্রশ্ন করে যে তুমি কেন চুরি করার পরও সেই অমৃত গ্রহণ করছো না? তখন গরুর বলে, আমার মা বন্দি আছে, তাই আমার মাকে মুক্তি দেওয়ার জন্যই আমি অমৃত কলস চুরি করেছি। সেই শুনে বিষ্ণুদেব প্রসন্ন হয় আর বলে, তুমি এই অমৃত কলস নিচে রাখার সাথে সাথেই তুমি আমার বাহন হয়ে যাবে। এই শর্ত তুমি যদি দিতে পারো, তাহলেই অমৃত কলস আমি নিয়ে যেতে দেব। গরুদেব সেই শর্তে রাজি হয়, আর সেই অমৃত কলস কদ্রুর কাছে নিয়ে যায় এবং নিচে রাখার সাথে সাথেই সেই অমৃত কলস উধাও হয়ে যায়। বিষ্ণুদেব মায়া করে সেই অমৃত কলস উধাও করে দেয়। তার ফলে গরুদেবের শর্তও পূরণ হলো, তার মা বিনিতাও মুক্তি পেল, আর সাপেরাও সেই অমৃত গ্রহণ করতে পারল না। কিন্তু গরুদেবের সাথে নারায়ণের যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ চলাকালীন অমৃত কলস থেকে 4টি ফোঁটা এই ভারতবর্ষে 4টি জায়গায় পড়ে। সেই 4টি জায়গাতেই আজ কুম্ভ মেলা পালন করা হয়। এই 4টি জায়গা হলো উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার
আর প্রয়াগরাজ। কিন্তু এই কুম্ভ মেলাকে নিয়ে আরেকটি গল্প আছে, সেটা তোমাদেরকে বলবো। সমুদ্র মন্থনের সময় নারায়ণ কুর্ম রূপে সমুদ্রের নিচে অবস্থান করেছিল। সমুদ্র মন্থনের সময় অনেক কিছু সমুদ্র থেকে উঠে এসেছিল। একে একে মূল্যবান অনেক কিছু সমুদ্রের গর্ভ থেকে বেরিয়ে আসতে থাকে এবং সব শেষে বেরোয় অমৃত কলস, যা ধন্বন্তরী নিজের হাতে নিয়ে বের হয়। কিন্তু এই অমৃত কলস যখন অসুররা নিয়ে নিতে যায়, তখন দেবতারা সেটা নিয়ে পালিয়ে যায়। এই অমৃত কলস নিয়ে দেবতারা 12 দিন ধরে পালিয়ে বেরিয়েছিল অসুরদের থেকে। সেটা দেবতাদের সময় হিসেবে, আর আমাদের সময় অনুসারে সেটা 12 বছরের সমান। এই পালানোর সময় দেবতারা 4টি জায়গায় থেমেছিলেন। সেগুলি হলো উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগরাজ। এই 4টি স্থানেই আজ কুম্ভ উৎসব পালন করা হয়। এই দুটি গল্পই মহাকুম্ভের উৎসবের সাথে যুক্ত। কুম্ভ অর্থাৎ কলস। কুম্ভ হলো সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিরাট মহোৎসব। কথিত আছে কুম্ভ স্নান করলে মানুষ জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে, আর তার সাথে মৃত্যুর পরে জীবন চক্র থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করে। তাই প্রত্যেকের একবার করে অন্তত এই কুম্ভ স্নান করা উচিত। তার সাথে প্রয়াগরাজে শীতের আসার আগে থেকেই কত সুন্দর সুন্দর পাখি আসে। এখানে যারা ট্যুরিস্ট আসে তারা সবাই নৌকা করে পাখিগুলোকে দেখার জন্য বেরোয়, আর এখানে অনেকেই নৌকা করে খাবারগুলো বিক্রি করে। আর পাখিদের খাবার মানে ঝুড়ি ভাজার মতো কিছু খাবার, সেগুলো পাখিরা খেতে খুব ভালোবাসে। এদেরকে ছুঁড়ে দিলেই এরা কি সুন্দর খেয়ে নিচ্ছিল সেগুলো। আর এখানে কিন্তু সবাই নৌকা করে শুধু পাখি দেখতে আসে না, এখানে যে গঙ্গা আর যমুনা নদীর মিলনস্থল আছে সেই জায়গাটা খুবই পবিত্র, আর এখানে চান করলে খুবই পুণ্য লাভ হয়। আর এখানে যে কেল্লাটা দেখতে পাচ্ছ, এটা আকবর যোধাবাইকে উপহার স্বরূপ দিয়েছিল। কিন্তু এখানে কিছু কাজ চলছিল, সেই জন্য আমি এর ভেতরে যেতেই পারলাম না। এখানে সাধারণত যত লোক আসে তার থেকে হাজার হাজার গুণে বেশি লোক কুম্ভ মেলার সময় আসে। আর এখানে জল নেওয়ার জন্য অনেক ড্রামও বিক্রি হয়। আর এখানে নৌকা চালিয়ে বহু লোকের সংসার চলে। আর তার সাথে এখানে নৌকা করে পাখিদের যারা খাবার বিক্রি করে সেটা করেও অনেক লোকের সংসার চলে। আর এখানে প্রচুর নৌকা আছে, বেনারসের থেকেও বেশি নৌকা প্রয়াগরাজে আছে। আর তার সাথে এখানে অনেক সাধু সন্ন্যাসীদেরও ভিড় ছিল সেদিন। এই কুম্ভ মেলাই হলো সনাতনীদের সবচেয়ে বড় উৎসব। কুম্ভ মেলার সময় এখানে প্রচুর সন্ন্যাসীরা আসে। আমি যখন গেছিলাম তখন এত সন্ন্যাসী দেখতেই পাইনি। হ্যাঁ ছিল, কিন্তু এত ছিল না যতটা কুম্ভ মেলার সময় আসে। এমনি সন্ন্যাসীরা আসে, সন্ন্যাসিনীরা আসে, নাগা সন্ন্যাসীরা আসে। কিছু সন্ন্যাসী আছে যাদের মাথায় গাছ বেরিয়ে গেছে, কিছু সন্ন্যাসীর আবার জটা মাটি স্পর্শ করে যাচ্ছে, এতটাই বড় বড় সন্ন্যাসী তারা। এমন কিছু সন্ন্যাসী আছে তারা প্রতিজ্ঞা করেছে যে কোনোদিনও চান করবে না। তার হাইট 3 ফুট 8 ইঞ্চি, তার বয়স হলো 57 বছর। তার সংকল্প পূরণ হওয়ার পরেই সে চান করবে। তিনি হলেন কামাখ্যা পীঠের সাথে যুক্ত। সবচেয়ে আশ্চর্যের কথা হলো এটা, তিনি 32 বছর ধরে চান করেননি। এমন একজন সাধু এসছেন এখানে যিনি 10 বছর ধরে হাত উপরে তুলে রেখেছে, তাই তার হাত আর নিচেই নামে না, তার হাতগুলোর আর রক্ত জমে গেছে। তিনি ওই একটা হাতেই গাড়ি চালানো থেকে সব কিছু করতে পারে। একজন সাধু এরম আছে, তিনি শুধু কাঁটাওয়ালা গাছের ওপর শুয়ে থাকে, কিন্তু তার গায়ে কোনো কাটাছেঁড়ার দাগ নেই। তার নাম হলো কাঁটাওয়ালা বাবা। এমনকি তার কোনো সমস্যাও হয় না কাঁটাওয়ালা গাছের মধ্যে শুতে। এটাই হলো তার সংকল্প। তার সাথে আরেকজন সাধু আছে, তিনি শুধু দাঁড়িয়ে থাকেন। তিনি সংকল্প করেছেন কোনোদিনও বসবেন না। তিনি দাঁড়িয়ে ঘুমানো থেকে শুরু করে দাঁড়িয়েই সব কিছু করেন। এছাড়াও কিছু নাগা সন্ন্যাসীরা আছে যারা তীব্র আগুনের সামনে কন্টিনিউয়াসলি ধ্যান করে যাচ্ছেন এবং তাদের কোনো সমস্যাও হয় না। শেষ যে কুম্ভমেলার আয়োজন করা হয়েছিল 2012 সালে, সেই কুম্ভমেলায় কম করে 12 কোটি লোক এসেছিল। তখন এত ভিডিও, মোবাইল ফোন কিচ্ছু ছিল না। তার মানে ভাবো 2025 সালে যেখানে এত ভিডিও ক্রিয়েটর, ফটোগ্রাফার এত কিছু আছে, তাহলে ভাবো 2025 সালে কি পরিমাণ ভিড় হবে কুম্ভ মেলাতে। কিন্তু দুঃখের ব্যাপার একটাই যে আমি যেতেই পারলাম না কুম্ভ মেলাতে। তোমরা যদি কেউ কুম্ভ মেলায় গিয়ে থাকো তো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তোমরা যদি আমার ভিডিও দেখে কিছু অন্তত জানতে পেরে থাকো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।